ফুটবল অলরেডি শুরু হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ ইউএফা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে আবার অ্যাজ ইউজুয়াল। আমি খুব একটা সারপ্রাইজ নই। তো যদিও আমি জাজ করবো না রিয়াল মাদ্রিদের এই ইউএফা সুপার লিগ জেতাটাকে বেশি হাইপও করবো না, এটা নিয়ে আলোচনা একটুখানি করব। বাট আজকে মেন ভিডিও যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা তো অলরেডি শুরু হয়ে গেছে, ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়ে যাচ্ছে কাল থেকে, ইটালিয়ান লিগ শুরু হয়ে যাবে স্যাটারডে সানডে। সো ফুটবল ইজ ব্যাক। আমাদের প্রত্যেক ফুটবল ফ্যান যারা আমরা ফলো করি, আমাদের বুক ভরা নিঃশ্বাসের যে জায়গাটা সেটা ফেরত আসছে। এতদিন মানে আমরা কেমন যেন একটা উপোস করেছিলাম, আমরা আবার যেন সেই জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবো, এরকম একটা ফিলিং আসছে। তো প্রিমিয়ার লিগ ফেরত আসছে, এসে গেছে। কালকে ম্যানচেস্টার ইউনাইটেড উইল স্টার্ট দ্য ক্যাম্পেন এগেনস্ট ফুলহ্যাম। প্রিমিয়ার লিগের শুরুটা এবারে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দিয়ে। তো প্রেডিকশনস মানে কি হবে এবারে টপ 6, কারণ প্রিমিয়ার লিগ এখন এমন একটা কম্পিটিটিভ জায়গায় যেখানে টপ 6 প্রেডিক্ট করাটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। টপ 4 ইটস সাচ এ ডিফিকাল্টি, কারণ এত কোয়ালিটি টিম এখন ইংলিশ প্রিমিয়ার লিগে, লা লিগাতেও, ইটালিয়ান লিগেও। সো তিনটে লিগ নিয়ে কিছু আমরা প্রেডিকশন করব। সো ফার্স্ট প্রিমিয়ার লিগ নিয়ে একটু কথা বলবো। সো প্রিমিয়ার লিগ নিয়ে মেনলি দেখুন, এবারে প্রিমিয়ার লিগের যে ট্রান্সফার মার্কেট, ম্যানচেস্টার ইউনাইটেড বাদ দিলে চেলসি এবারে মোটামুটি 99টা প্লেয়ার কিনে ফেলেছে, আর একটা প্লেয়ার বাকি, কিনলে 100টা প্লেয়ার হয়ে যাবে, এরম একটা পরিসংখ্যান। মানে জোকস অ্যাপার্ট, চেলসি প্লেয়ার কিনে যাচ্ছে। চেলসি তাদের ম্যানেজারকে এটা বলে রেখেছে যে তুমি ইনজুরি নিয়ে ভয় পেও না, তুমি অফ ফর্ম নিয়ে ভয় পেও না, তোমার হাতে আমি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 4টে করে অপশন দেবো, প্রত্যেক পজিশনে 4টে করে প্লেয়ার থাকবে তোমার কাছে। সো চেলসি কি এই সমস্ত বিজনেস পলিসি, এই সমস্ত ট্রান্সফার পলিসির পরও পারবে প্রিমিয়ার লিগে কিছু একটা করতে? আই ডোন্ট নো। বাট প্রিমিয়ার লিগ টপ 6 কি হতে পারে আমি কেন জানি না, একটা সিক্স সেন্স পাচ্ছি। প্রথমে আমার মনে হয়েছিল যে ম্যানচেস্টার সিটি টানা 5 বার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতবে, কারণ ক্লপ নেই, কে আটকাবে? আর্সেনাল তো নিজেদেরকে আটকে দেয়। কিন্তু কোথাও আমার মনে হচ্ছে হয়তো এবার আর সিটি নয়, মেবি। কিন্তু এটা একটা এমন টিম, আর এটা একটা এমন একটা ম্যানেজারের টিম যাকে আপনি এই টাইটেল রেসেতে কখনোই পেছনে সারিতে রাখতে পারবেন না। বাট স্টিল আমার কেন জানি না মনে হচ্ছে দিস ইজ দ্য ইয়ার অফ আর্সেনাল, কারণ লাস্ট দুটো সিজন তারা সবচেয়ে ক্লোজেস্ট ছিল, অনেকের ভাষায় ডিজার্ভিংও ছিল, কিন্তু অনভিজ্ঞতার কারণে হোক, সিটির দ্যাট ওই একটা এক্সপিরিয়েন্স লেভেল বলুন, কি সিটির চ্যাম্পিয়ন্স মেন্টালিটি বলুন, এই সবের কারণে হোক, ম্যানচেস্টার সিটি লাস্ট দুবারই আর্সেনালের প্রায় মুখের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগটা। বাট এবছরটা আমার কেন জানি না মনে হচ্ছে ইট ইজ গোয়িং টু বি দ্য থার্ড টাইম লাকি ফর আর্সেনাল। হয়তো আর্সেনাল এবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারে। তাই আমার প্রেডিকশনে চ্যাম্পিয়ন হবে এবারে আর্সেনাল। খুব ক্লোজ ফাইট হবে, বাট আর্সেনাল উইল বি দ্য চ্যাম্পিয়ন। 2 নম্বরে থাকবে ম্যানচেস্টার সিটি। ক্লোজ ফাইটটা ম্যানচেস্টার সিটি আর আর্সেনালের মধ্যেই হবে, আর এবারে আর্সেনাল ওভারকাম করে যাবে সিটি চ্যালেঞ্জটাকে। তো এটা আমার মনে হচ্ছে সিটি 2-এ থাকবে। যদি ইনজুরিজ প্রবলেম না করে, যদি আমাদের টাকলা ম্যানেজারের যদি টান না কেটে যায়, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড এবারে 3rd পজিশন পাবে। আমার মনে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড উইল হোল্ড দ্যাট 3rd পজিশন এগেন, যেটা ফার্স্ট সিজনে পেয়েছিল আন্ডার এরিক টেন হ্যাগ। আর এই সিজনে আমরা হয়তো এরিক টেন হ্যাগ বলের বেস্ট ভার্সনটা দেখতে পাবো, আমার এটা মনে হচ্ছে আমি আমার টিমকে নিয়ে তো পজিটিভ কথাই বলবো না, নেগেটিভ কথা কি করে বলি। নাম্বার 4th ইট উইল বি লিভারপুল। 3rd আর 4th এর লড়াই ইউনাইটেড ভার্সেস লিভারপুলের মধ্যে হবে খুব ক্লোজ মার্জিনে। তো 3rd হবে ইউনাইটেড, 4th হবে লিভারপুল, 5th ইট উইল বি অ্যাস্টন ভিলা।
কেন গতবার আমি বলেছিলাম 4th পজিশনে অ্যাস্টন ভিলা থাকবে, আর ওটা মিলেও গেছিল। আমার ম্যাক্সিমাম প্রেডিকশন মেলে না, একটা মিলেছিল, না দুটো মিলেছিল, সিটি চ্যাম্পিয়ন হবে বলেছিলাম, তো ওটা মিলে গেছিল যে অ্যাস্টন ভিলা 4th হবে। বাট এবারে অ্যাস্টন ভিলা উইল প্লে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল যারা রেগুলার বেসিস খেলে না, সেই সমস্ত ক্লাবেদের কাছে হঠাৎ করে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল মানে কাইন্ড অফ একটা চূড়ান্ত লেভেলে আপগ্রেডেশন, যেটা ইনস্ট্যান্ট অ্যাস্টন ভিলার মতো টিমের ওদের পক্ষে করা খুব ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে যতই উনাই এমরি ম্যানেজার হন না কেন, কোথাও না কোথাও একটা ডিফিকাল্টি হতে পারে প্রিমিয়ার লিগে। এই চ্যাম্পিয়ন্স লিগে বেটার, কারণ চ্যাম্পিয়ন্স লিগ খেলছি এটাই অ্যাস্টন ভিলার জন্য একটা বেটার রেজাল্ট। তো সেখানে তারা চেষ্টা করবে 8টা ম্যাচ আমরা খেলবো, উই উইল পারফর্ম ওয়েল। যদি এখান থেকে আমরা নেক্সট রাউন্ড কোয়ালিফাই করতে পারি, দ্যাট ইজ গোয়িং টু বি আ ফ্যান্টাস্টিক অ্যাচিভমেন্ট। তো অতগুলো ম্যাচ বেড়ে যাওয়া অ্যাস্টন ভিলার কাছে এটা একটা চ্যালেঞ্জ হতে পারে, অ্যান্ড দ্যাট এই কারণে আমি বললাম যে অ্যাস্টন ভিলা উইল ফিনিশ 5th। টটেনহাম আর চেলসির মধ্যে একদম কাঁটা লড়াই হবে, টটেনহাম, চেলসি, আর আরেকটা টিম যেটা আমি বলবো সেটা হচ্ছে ব্রেন্টফোর্ড অ্যান্ড ওয়েস্ট হ্যাম। এই টিমগুলোর মধ্যে সারাক্ষণ লড়াই চলতে থাকবে, আর এর মধ্যে থেকে আমার মনে হচ্ছে টটেনহাম উইল ফিনিশ 6th, চেলসি উইল ফিনিশ 7th। এটা চেঞ্জও হতে পারে, চেলসি 6th আসতে পারে। যদি পচেতিনো ম্যানেজার থাকতো এই সিজনে, আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলতাম চেলসি টপ 4-এ থাকতো, লিভারপুল 5-এ নেমে আসতো, এটা আমি বলতাম। বাট এখন আন্ডার নিউ ম্যানেজার, যেখানে ক্লাবের স্টেবিলিটিটা সেইভাবে নেই, চেলসি এই 6-7 লড়াইয়ের মধ্যে থাকবে বলে আমার মনে হচ্ছে। চেলসির ফ্যানরা প্লিজ, অনেক বন্ধু বান্ধব আছে আমার, ডোন্ট টেক ইট পার্সোনালি, আমি ভিডিও দেখা বন্ধ করে দিও না তোমার। সো এই টপ 6টা হবে প্রিমিয়ার লিগের। লা লিগাতে টপ 4, লা লিগার টপ 4 কি হতে পারে? লা লিগার টপ 4 হতে পারে রিয়াল মাদ্রিদ কে আমি চ্যাম্পিয়ন দেখছি, কারণ কালকের ম্যাচ যেটা দেখলাম চ্যাম্পিয়ন্স ইউএফা সুপার কাপ, যেখানে ফার্স্ট হাফে আটলান্টা ওয়াজ আ বেটার টিম, কোনো দ্বিমত নেই। কিন্তু দিস ইজ হোয়াই রিয়াল মাদ্রিদ ইজ সাচ আ বিগ টিম অ্যান্ড সাচ আ চ্যাম্পিয়ন মেন্টালিটি টিম। প্রথম আমি এটাই বলতে পারি যে চ্যাম্পিয়ন মেন্টালিটি টিম। কেন? যেদিন রিয়াল মাদ্রিদ খারাপ খেলে সেদিনও রিয়াল মাদ্রিদ জেতে। তার একটা বড় কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের কাছে সেই ক্লাচ প্লেয়ার্সরা আছে যারা মোমেন্টস ক্রিয়েট করতে পারবে। মানে একটা মোমেন্ট ধরুন 3 মিনিট 5 মিনিট, আমি এটা বরাবর আমার ভিডিওতে বলে এসেছি যখনই মাদ্রিদের খেলা আমি নিয়ে কোনো কথা বলি, যে রিয়াল মাদ্রিদ মোমেন্টসে খেলে। কালকেও একটা 15 মিনিটের একটা ঝড় উঠেছিল সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে আটলান্টা খুব ভালো ছিল, কিন্তু রিয়াল মাদ্রিদ এমন নয় যে একদমই খারাপ ছিল। আমার কোথাও মনে হয় যে ফার্স্ট হাফে সামহাও কম্বিনেশন ঠিকঠাক হচ্ছিল না, কিন্তু সেকেন্ড হাফে যখনই রড্রিগো ড্রপ করতে শুরু করে, কম্বিনেশন শুরু হতে শুরু করে, যত বেশি ইনভলভ হতে শুরু করে বেলিংহাম, ফার্স্ট হাফে যেটা হচ্ছিল না, সেকেন্ড হাফে যখনই বেলিংহাম শুরু করলো ইনভলভ হতে। আর আরেকটা মজার ব্যাপার যেটা আমি আমার এর আগের ভিডিওতে বলেছিলাম, যে এমবাপে, ভিনিসিয়াস, রড্রিগো, এই তিনজনের ওপরে যে ফ্রন্ট থ্রিটা, সেই ফ্রন্ট থ্রিটা কখনোই ফিক্স হবে না, এরা সুইচ করবে কন্টিনিউ। কাল আমি তার একটা হালকা ঝলক দেখতে পেলাম, বেশ আনন্দ পাচ্ছিলাম নিজের কথাগুলো মিলে যাওয়াতে। অ্যানসেলোত্তি কী করে খবরগুলো পাচ্ছে আমি জানি না, আমার ভিডিও কী করে লিক হয়ে যাচ্ছে, অ্যানসেলোত্তির কাছে কী করে খবর চলে গেল। তো অ্যানসেলোত্তি আমাকে কেন নিজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে নিচ্ছেন আমি সেটাও বুঝতে পারছি না। কিন্তু কালকে আমি যখন দেখলাম আমার বলা কথাগুলোই সামহাও কোথাও কোথাও লিক হয়ে গিয়ে অ্যানসেলোত্তির কানে চলে যাওয়ার পর অ্যানসেলোত্তি সেগুলোকে মাঠে প্রয়োগ করছিল, ভালো লাগছিল। কোনটা? প্রথম যেটা, এমবাপে কখনো নাম্বার 10-এ ড্রপ করেছে, কখনো ভিনিসিয়াস নাম্বার 10-এ ড্রপ করেছে, কখনো রড্রিগো নাম্বার 10-এ ড্রপ করেছে, আবার কখনো বেলিংহাম ওই নাম্বার 10 পজিশনটা হোল্ড করেছে। তো যদি এই সুইচিংটা কন্টিনিউ হয়, তাহলে অপোনেন্টের জন্য বুঝতে পারছেন কতটা ডিফিকাল্ট আপনি মার্ক করবেন কাকে। কারণ ভিনিসিয়াস, আমি যেটা ভয় পাচ্ছিলাম যে ভিনিসিয়াস এতদিন আমরা দেখেছি প্রপারলি লেফট উইং প্লেয়ার, লেফট মিডফিল্ডার, লেফট উইং ফরওয়ার্ড, কিন্তু কালকে সেটা ছিল না। ভিনিসিয়াস কিন্তু কালকে একটা সময় নাম্বার 10-এ ড্রপ করে আসছিল। এমবাপের কালকে রোল যেটা ছিল, এমবাপের রোলটাও কিন্তু টিপিক্যাল স্ট্রাইকার, যেটা পিএসজি হোক বা ফ্রান্সের হয়ে এমবাপে খেলে, সেটা ছিল না। এমবাপে জায়গা সুইচ করেছে, কখনো রাইট কখনো লেফট, সেন্টারে যখন থেকেছে নিচে নেমে এসে বেলিংহামের সাথে লিঙ্ক আপ প্লে করা। তো
যে ব্যালেন্সটা ফার্স্ট হাফে মিস হচ্ছিল, সেই ব্যালেন্সটা কিন্তু অ্যানসেলত্তি একটুখানি ভুরুটাকে এরম করে নিয়ে সেকেন্ড হাফে ধরতে পেরে গেল। অ্যান্ড দেন গোটা সিজন আমরা কিন্তু এই জিনিসটা দেখবো, যেখানে ফ্রন্ট থ্রি, রিয়াল মাদ্রিদের ফ্রন্ট থ্রির কোনো প্রপার ফিক্স পজিশন থাকবে না, এরা কন্টিনিউ সুইচ করবে, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট ফর অপোনেন্টস টু রিড দ্য মুভমেন্টস অফ রিয়াল মাদ্রিদ। কারণ রিয়াল মাদ্রিদ এমনি একটা এমন টিম যারা ফ্রম নাথিং একটা মুভমেন্ট ক্রিয়েট করতে পারে। সো লা লিগাতে আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ আবার চ্যাম্পিয়ন হবে এবছর। সেকেন্ড পজিশন হোল্ড করবে বার্সেলোনা। দে হ্যাভ এ স্ট্রং স্কোয়াড, ভালো প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার, টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার, বাট স্টিল কোথাও তারা গিয়ে হয়তো রিয়াল মাদ্রিদের কাছে পিছিয়ে পড়বে। থার্ড পজিশন উইল হোল্ড, থার্ড পজিশনটা পাবে অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদের স্কোয়াড এবারে খুব ভালো, খুব ভালো স্কোয়াড। সিমিওনে যে টাইপের প্লেয়ার লাগে, যে ধরনের প্লেয়ার তার দরকার, সেই ধরনের প্লেয়ার সাইন হয়েছে। ফোর্থ পজিশন আমার মনে হয় ইট ইজ গোয়িং টু বি আ হার্ড ফাইট বিটুইন রিয়াল সোসিয়েদাদ অ্যান্ড ভ্যালেন্সিয়া। এই দুটো টিমের মধ্যে প্রচণ্ড ভাইটাল লড়াই হবে, আর ভ্যালেন্সিয়া উইল গেট দ্য ফোর্থ পজিশন। সো এইটাই আমি ইটালিয়ান লিগ সেইভাবে দেখি না, তো যে লিগ দেখি না সেই লিগ নিয়ে আমি আপনাদের সাথে নিজের বিজ্ঞের জ্ঞান দিতে পারবো না। তো এটাই এখন, কালকে ম্যানচেস্টার ইউনাইটেড এর ফার্স্ট ম্যাচ, সো সেটা নিয়ে কাল কথা হবে, ম্যাচ শুরুর আগে কথা বলবো। অ্যান্ড দেন তো জানি না আবার এখন ওই ফ্রাস্ট্রেশন মেটাতে হবে নাকি কিছু পজিটিভ কিছু দেখতে পাবো, বাট আজকের মতো এটুকুই। আই হোপ কি, বাই দ্য ওয়ে দেরি করে ফেলেছি আজকে সারাদিন, মানে যতক্ষণ আপনার কাছে ভিডিওটা পৌঁছাবে মিডনাইট হয়ে যাবে, বাট আজকে সারাদিন বন্ধুদের সাথে ফুটবল টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম, তাই ভিডিওতে বা কোনোভাবেই আপনাদেরকে কিছু উইশ করা হয়নি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, লেট হয়ে গেল, বাট ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই গাইস।